খবরের শিরোনাম গণমাধ্যম জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে, মূলত কোটা বিরোধী এই আন্দোলন আজও রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় তারা কর্মসূচি পালন করেছে। বেলা 4টার পর থেকে রাজধানীর অনেকাংশ মূলত অচল হয়ে পড়ে। অফিস ফেরতা মানুষ যারা রাস্তাঘাটে ছিলেন তারা দুর্ভোগে পড়ে। এরই মধ্যে নিজেদের দাবিতে অনড় অবস্থানের কথা জানিয়েছে আন্দোলনকারীরা। সেই আলাপে আমরা যুক্ত করে নিচ্ছি ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামানকে। কোর্টের পরিস্থিতিটা জানা খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনায়। অনলাইন অ্যাক্টিভিস্ট অমির রহমান পিয়াল যুক্ত হবেন আমাদের সাথে এবং আন্দোলনকারীদের পক্ষে আছেন আসিফ মাহমুদ, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আমি আলোচনার শুরুতেই সকলকে নিয়ে সহকর্মী সাজিদ সরকারের প্রতিবেদনটি দেখব, যেখানে মূলত কোটা সংস্কার এবং 18 সালের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে আজ রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন মোড়ে যে কর্মসূচি পালন করেছেন ছাত্ররা, তার একটি প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার ও 2018 সালের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে শিক্ষার্থীদের বাংলা ব্লকেটের দ্বিতীয় দিন বিকেল 4টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একটি দল শাহবাগে অবস্থান নিয়ে কোটা বিরোধী স্লোগান দিতে থাকে। মিছিল নিয়ে আরেকটি দল মৎস্য ভবনের দিকে এগিয়ে যায় এবং অপর আরেকটি দল কারওয়ান বাজারে অবস্থান নেয়। এ সময় আশপাশের সকল রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 2008 পরিপত্র বহাল করে কোটা সংস্কার করা না পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় তারা। যারা মুক্তিযুদ্ধ করছে তাদের প্রতি আমরা সম্মান রেখে বলছি, যদি সুযোগ পেতে হয় সর্বোচ্চ তাদের সন্তানরা পেতে পারে, কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের সন্তানের সাথে সাথে তাদের নাতিপুতিরা সুযোগ সুবিধার মধ্যে আওতা আসতেছে। এই যে নাতিপুতি এদের কি ভূমিকা, তাদের দাদারা বা বাবারা তো এই জন্য মুক্তিযুদ্ধ করেনি যে ভবিষ্যতে তারা যে তাদের নাম খাটিয়ে চাকরি গ্রহণ করবে বা হচ্ছে তাদের নাম খাটিয়ে নিজেদের অবস্থান সিকিউর করবে। তারা যদি বীরের রক্ত হয় তাহলে তারা মেধাশ্রম দিয়ে কেন তাদের অবস্থানটা সিকিউর করছে না? একটা দেশের সরকারি চাকরি 56% কোথা থাকে, সেখানে মেধাবীরা মাত্র 44% যাবে, এটা কখনো আমরা মেনে নিতে পারি না। শিক্ষার্থীরা জানান দাবি আদায়ের ঘোষণা এলেই তারা ক্লাসে ফিরে যাবে। ছাত্র সমাজ যখন আন্দোলন করতে শিখেছে, যখন খাতা কলম ছেড়ে এখানে রাজপথে নামতে শিখছে, অবশ্যই এই আন্দোলনের সুরাহা না হওয়া পর্যন্ত তারা অব্যাহত রাখবে। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আজ শুরু হয়েছিল শাহবাগে, কিন্তু ধীরে ধীরে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়তেছে। ততদিন তারা মেনে নেবে না, আমরা ব্লক করতে থাকবো। আমরা বাংলাদেশের সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আর আমাদের দাবি যৌক্তিক। আমরা আশা করছি আমাদের দাবি আদায় হবে। না এ পর্যন্ত রাজপথে আছি। শিক্ষার্থীদের অবরোধকে কেন্দ্র করে রাজধানীর বিশাল অংশ জুড়ে তৈরি হয় তীব্র যানজট, বন্ধ হয়ে যায় গণপরিবহন, তীব্র ভোগান্তিতে পড়ে মানুষ। অফিস ফেরত মানুষ কোনো উপায় না পেয়ে হেঁটেই গন্তব্যের পথে নামেন। একই সময়ে শাহবাগ ছাড়াও শ্যামলী, সদরঘাট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কও অবরোধ করে আন্দোলনকারীরা। সাজিদ সরকার, 71, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম। জায়দুল হাসান, মানুষ ঘোষ, আমি আলোচনাটা আসিফ মাহমুদকে দিয়ে শুরু করতে চাই, কারণ আসিফ মাহমুদরা নিজেরা নিজেদের মধ্যে সমন্বয় সভা করছিলেন, তার মধ্যে থেকে আমাদের সময় দিয়ে যুক্ত হয়েছেন। বিশেষ কৃতজ্ঞতা আপনার উপর। আসিফ, আদালতে এই মুহূর্তে পরিস্থিতিটা কেমন অবস্থায় আছে? কবে নাগাদ শুনানি হতে পারে, আপনাদের কোনো ধারণা আছে কিনা? এবং আদালতের রায়, যে জায়গায় রিটটি আটকে আছে বা রিটের রায়টি হয়েছে, সেটি কি 2018 যে পরিপত্র বহালের আপনারা দাবি জানিয়েছেন তার সাথে কোনো বিরোধ আছে কিনা, সেটি জানা আছে কিনা আপনাদের? এবং সেই পরিপত্র যদি আদালতের সিদ্ধান্তে পুনর্বহাল হয় তাহলে সরকারের কাছে আপনাদের কোনো দাবি আছে কিনা? আমি আশা করি আমার প্রশ্নগুলো আপনার কাছে পরিষ্কার করতে পারলাম। আসিফ। জি, প্রথম আমি একটু কারেকশন করতে চাই। গতকাল আমরা আমাদের যে 4 দফা দাবি ছিল, সেই 4 দফা দাবি থেকে আমরা এক দফা দাবির ঘোষণা দিয়েছি এবং এক দফা দাবিতে আমাদের আজকের কর্মসূচিও পালিত হয়েছে এবং ভবিষ্যতের কর্মসূচিও পালিত হবে। সেই এক দফাটি হচ্ছে, আমি ঘোষণা করতে চাই, সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। এটা হচ্ছে আমাদের এক দফা দাবি এবং আমরা এখানে স্পষ্টভাবে সকল গ্রেডে কোটা প্রথার একটা যৌক্তিক সংস্কার চেয়েছি। এবং এই জায়গা থেকে আমি একটা বিনীত প্রশ্ন আপনাকে করতেই চাই, কেন 4 দফা থেকে এক দফায় এলেন আপনারা? জি, আমাদের 4 দফার মধ্যে যখন আমরা প্রথম দফা দাবিটা 18 সালের পরিপত্র পুনর্বহালের দাবিটা রেখেছিলাম,
তখন কিন্তু এই যে গত 4 জুলাই সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের একটা শুনানি হলো, এবং শুনানিতে আমরা দেখতে পেলাম যে মাননীয় বিচারপতি যে ভাষা শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি এবং আমাদের প্রতি ব্যবহার করলেন, তাতে আমাদের শিক্ষার্থীদের মধ্যে ক্ষুব্ধতা তৈরি হয়েছে, এবং একই জায়গা থেকে আমরা মাননীয় হাইকোর্টের মনোভাব নিয়ে আমরা সন্দিহান হয়েছি। এবং একইভাবে আমাদের সাথে আন্দোলন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, বিভিন্ন জায়গার শিক্ষার্থীরা, সারা দেশের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এবং আমাদের সবগুলো দাবিকে একটা সমন্বয়ের জায়গায় নিয়ে আসার জন্যই মূলত আমরা এক দফা দাবিতে এসেছি, এবং আমাদের দাবিটা যেন সুস্পষ্টভাবে সবার নিকট পৌঁছে দেওয়া যায়, সেটাই আমাদের উদ্দেশ্য ছিল। এবং জি, আপনি বললেন আপনাদের হাইকোর্টের বা আপনি উচ্চ আদালত বুঝিয়েছেন, সন্ধিয়ান হয়েছেন, সন্দেহের জায়গাটা যদি পরিষ্কার করেন। জি, আমরা কিন্তু 5ই জুন থেকে রাজপথে আছি। আমরা 6 কিংবা 7ই জুন মাননীয় অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করেছি, তাকে আমাদের স্মারকলিপি আমরা দিয়েছি, এবং তিনি আমাদেরকে তখন বলেছিলেন যে চেম্বার জজ আদালতে যেই হাইকোর্ট যে রায়টি দিয়েছে 18 সালের পরিপত্রকে অবৈধ ঘোষণা করে, সেটি স্টে করা হবে, এবং পরবর্তীতে বাকি কার্যক্রম, বাকি শুনানিগুলো স্টে করার পরে বাকি শুনানিগুলো চলমান থাকবে। কিন্তু আমরা দেখলাম যে সেটা স্টে হলো না, এবং আমরা মনে করি যে 18 সালের পরিপত্র বাতিল হওয়ার পরে যতদিন পর্যন্ত যতগুলো একদিন গেলেও আমরা মনে করি শত শত মেধাবী তাদের সুযোগের সমতা থেকে বঞ্চিত হবে, সেই জায়গা থেকে এবং শিক্ষার্থীরাও এই ধরনের একটি স্টে না করার ঘোষণা আসার পর শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে, এবং আমাদেরকে কঠোর কর্মসূচির দিকে 1 জুলাই থেকে যেতে হয়েছে। এটি আপনারা উচ্চ আদালতের প্রতি ক্ষুব্ধ হয়েছেন নাকি অ্যাটর্নি জেনারেলের উপর? আমি বুঝতে পারিনি। আমি নিশ্চিত যে আপনি জানেন আদালত, বিচারক এবং অ্যাটর্নি অফিস দুটি আলাদা অস্তিত্ব, আলাদা প্রশাসন। দেখুন, আমাদেরকে অ্যাটর্নি জেনারেল মহাশয় তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে স্টে করা হবে, এবং এই ধরনের তিনি তাকে আমি কোট করছি যে এই ধরনের মামলার ক্ষেত্রে, কেসের ক্ষেত্রে স্বাভাবিকভাবে স্টে করা হয় এবং পরবর্তীতে বাকি কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু যখন সেটা হলো না এবং কোটা প্রথা চলমান থাকছে, এটা শিক্ষার্থীদের মধ্যে ক্ষুব্ধতা তৈরি করছে। কোটা প্রথা কিন্তু শিক্ষার্থীরা দীর্ঘদিন আন্দোলনের ফলে 18 সালে এর একটা সমাধান পেয়েছিল, এবং তাদের অধিকারকে খুবই একটি জটিল বিষয়, তো অনেকগুলো পক্ষ এবং আদালত সব মিলিয়ে এই জন্য ছোট ছোট করে প্রশ্নটি করছি, আশা করি আপনি ধৈর্য ধরে। এই যে স্টে হলো না, এটি কি অ্যাটর্নি অফিস থেকে আবেদন করার পরও স্টে করা হয়নি, নাকি আদালত মানে বিচারকরা এটি রায় দেয়নি, স্টের পক্ষে রায় দেয়নি? আপনি জানা আছে বিষয়টি? জি, অ্যাটর্নি অফিসের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল, আদালত স্টে করেনি আর কি। স্টে করেনি। থাকবেন আপনি আমাদের সাথে, আরও কয়েকটি বিষয় আছে, নিশ্চয়ই জায়েদুল হাসান, মানস ঘোষ যুক্ত থাকবেন আলোচনায়। শেখ সাইফুজ্জামান, আদালতে আসলে কি হয়েছে? সাধারণত আপনারা যারা রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে কাজ করেন, তারা সরকারের অবস্থান তুলে ধরেন, জনগণের অবস্থান তুলে ধরেন। 18 সালে যে কোটা নিয়ে এত ঘটনা ঘটলো, সরকার পরিপত্র জারি করলো, তার পক্ষে শুনানিগুলোতে কি আপনারা নিয়মিত অংশ নিয়েছিলেন? আপনাদের জানা ছিল যে এমন একটি রায় হতে যাচ্ছে, এবং আপনারা ধারণা করেছিলেন কিনা যে ছাত্র সমাজের উপর এর আবার 18-র মতো একটা প্রভাব পড়তে যাচ্ছে? শেখ সাইফুজ্জামান। জি, ধন্যবাদ। আপনারা জানেন ইতিমধ্যে যে এই কোটা পদ্ধতিটা শুরু হয়েছিল, কিন্তু বাংলাদেশের সংবিধান হয় 4 নভেম্বর 1972 সাল, কিন্তু এই কোটা পদ্ধতিটা শুরু হয় 1972 সালের সেপ্টেম্বর মাসে। কনস্টিটিউশন হওয়ার আগেই তৎকালীন বঙ্গবন্ধু নিজেই ঘোষণা দেন, এবং এই কোটা পদ্ধতিটা বিষয় একটা প্রজ্ঞাপন হয়, সেটাতে লেখা ছিল নিয়োগ নীতি ও কোটা পদ্ধতি, তারিখ ছিল 5/9/1972 সাল। এবং এই কোটা পদ্ধতি চলমান থাকা অবস্থায় 1997 সালে শুধু মুক্তিযোদ্ধাদের ছিল এতদিন, 97 সালে এসে মুক্তিযোদ্ধার সন্তানদের দেওয়া হলো। জি, শেখ সাইফুজ্জামান, আমার ধারণা আমরা যারা আছি এবং আপনাদের বদৌলতে 18-র আন্দোলন, এবারের আন্দোলন, যারা দর্শকরাও আছেন, এই ইতিহাসটা মোটামুটি আমাদের কম বেশি জানা আছে। আমরা যদি এই দফায় রিট পরবর্তী অ্যাটর্নি অফিসের ভূমিকায় আসি।
আচ্ছা বলি, এখন 2018 সালে আন্দোলনের প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী এটা ঘোষণা দিলেন যে কোটা পদ্ধতি বাতিল করা হলো, সেই অনুযায়ী একটা প্রজ্ঞাপন হলো। সেই প্রজ্ঞাপনটা চ্যালেঞ্জ হলো 2021 সালে। সেই চ্যালেঞ্জ হওয়ার পরে এই 2024 সালে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে হিয়ারিং হলো, একাধিকবার হিয়ারিং হয়েছে এবং আমরা অ্যাটর্নি জেনারেল অফিস সেখানে পার্টিসিপেট করেছি হিয়ারিংয়ে করে। আমরা বলেছি যে এটা গভর্নমেন্টের একটা পলিসি ম্যাটার এবং সেই পলিসি অনুযায়ী গভর্নমেন্ট এটা বাতিল করেছে এবং এই বাতিলের পক্ষেই আমরা আমাদের সকল যতগুলো আমাদের ডিসিশন ছিল বা আর্গুমেন্ট ছিল সেগুলো দিয়েছি। এবং সিন্স ইট ইজ পলিসি ম্যাটার, আগে এটা ওপিনিয়নও নেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে। মাননীয় অ্যাটর্নি জেনারেল যখন এই বাতিল হয় তার আগেই বলেছেন ইট ইজ পলিসি ম্যাটার। এই একই বক্তব্য আমরা সবসময় দিয়েছি। কোর্ট সেটা অ্যাকসেপ্ট না করে মুক্তিযোদ্ধা যারা এখানে রিট করেছিল তাদের পক্ষে রায় দিয়েছে এবং রায় হওয়ার পরই আমরা এটা কিন্তু সাইফুজ্জামান তথ্যটি গুরুত্বপূর্ণ। এই যে রায় দেওয়ার আগে শুনানি পর্যায়ে অ্যাটর্নি জেনারেল নিজে অংশ নিয়েছিলেন নাকি রায়ের দিন বা রায়ের পরে তিনি দৌড়ঝাঁপটা শুরু করেছেন? না, অ্যাটর্নি জেনারেল অফিস সবসময় এটাতে সম্পৃক্ত আছে। আমি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার উপস্থিতিটা জানতে চাচ্ছি শেখ সাইফুজ্জামান। অ্যাটর্নি জেনারেলের যে কোনো কোর্টে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ থাকেন, সেখানে আমি নিয়োজিত ছিলাম এবং আমি অ্যাপিয়ার করেছি এবং এই বক্তব্যগুলো আমি ব্যক্তিগতভাবে আপনি উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল। অনেক ধন্যবাদ শেখ সাইফুজ্জামান। আরেকটি বিষয় জানতে চাই, কেন চেম্বার জজ আদালতে এটি মানে স্টে করা হলো না? এটির কারণ আদালত কি বলেছে? আপনারা আবেদন করেছিলেন কিনা? জি, আমরাই তো এই হাইকোর্টের জাজমেন্টের পরে পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগেই আমরা কিন্তু আপিল করেছি, যেটা বলে সংক্ষেপে সিএমপি, মানে সিভিল মিসলেনিয়াস পিটিশন। তারপরে জাজমেন্ট হওয়ার পরে রেগুলার আপিল হয়, সিভিল পিটিশন ফর লিভ টু আপিল। বাট আমরা চেয়েছি বিফোর গেটিং পূর্ণাঙ্গ জাজমেন্ট আমরা সিএমপি করে স্টে চেয়েছি। মাননীয় চেম্বার জাজ সেটা স্টে না করে ফুল কোর্টে দিয়েছেন এবং ম্যাটারটা কিন্তু এখনো ফুল কোর্টে আছে। গত সপ্তাহে বৃহস্পতিবারে এটা কিন্তু 4 তারিখে আদার সাইড অর্থাৎ রেসপন্ডেন্ট সাইড টাইম চেয়েছিলেন, এর জন্য কোর্ট টাইম দিয়েছেন। আগামী বৃহস্পতিবার আবার এটা কিন্তু ম্যাটারটা আছে এবং যেহেতু ম্যাটারটা ইনসিসিং অফ কোর্ট, আমরা এই বিষয়ে বেশি কথা বলতে পারবো না। এটা অ্যাপিলেট ডিভিশনে। তার মানে খুবই দারুণ তথ্য শেখ সাইফুজ্জামান, আগামী বৃহস্পতিবার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার পর আদালত যদি যৌক্তিক মনে করে তাহলে এটি স্টে করতে পারে, তাই তো? জি, আমরা স্টে চেয়েছি, আমরা স্টেই চাই। আপনারা স্টে পাবেন। তার মানে আগামী বৃহস্পতিবার যদি এটা স্টে করা হয় জাহিদুল হাসান, তাহলে পরিস্থিতিটা কি হবে? আন্দোলনকারীদের জন্য এটা কেমন বার্তা দিবে? আদালত এটি স্টে করবে কি করবে না, এটি বা কার উপর নির্ভর করে? জাহিদুল হাসান। ধন্যবাদ আপনাকে। না, আদালত স্টে করবে কি করবে না এটা তো কারোর উপর নির্ভর করে। এটা তো আদালতের বিচার, তাদের মর্জি, তাদের চিন্তা চেতনার বিবেকের উপর নির্ভর করে। তারাও পরিবেশ পরিস্থিতি দেখে। সব কিছু তো হাইকোর্ট তো, তাই না, সুপ্রিম কোর্ট, এরা তো শুধু আইন কানুন বই দেখে বিচার করেন না। তাদের ক্ষমতা অনেক, তারা অনেক কিছুই করতে পারে। তো আলোচনা সেটা না। এখন স্টে করলে তারা আন্দোলন স্টে করবে কিনা সেটা তো আপনার যারা আন্দোলন করছে তাদের বিষয়। তো আমাকে যদি বলেন এই বিষয়টার আগাগোড়া সব মিলিয়ে আমি যে দেখি, এটা সরকার এটা ভালোভাবে ডিল করে নাই অর্থে এই যে সরকার পক্ষ এখন এই সরকারের যে সিদ্ধান্ত, যেটা উনি বলছেন যে নীতি নির্ধারণী বিষয়, যে তারা কোটা রাখবেন কি রাখবেন না, সরকার কোটা বাতিল করে দিয়েছিলেন, ঠিক আছে। তো সরকার যখন কোটা বাতিল করে দিয়েছিল সেই সিদ্ধান্তটাও আমি পক্ষে ছিলাম। আমার যদি ব্যক্তিগত মত দেয়, কিছু কিছু জায়গায় কোটা তো দরকার। এখন এটা কত শতাংশ দরকার সেটা নিয়ে আলোচনা হতে পারে, যে এই 72 সালে এত ছিল, এই 96 সালে এত ছিল, বা 2024 সালেও কি এত থাকবে কিনা। আপনি কোটার সিস্টেমটার ভিতরে মডিফাই করতে পারেন, যে ঠিক আছে এটা 20%। জাহিদুল হাসান, আপনি আদালতের সিদ্ধান্তটা নিয়ে কথা বললেন, সরকারের অবস্থান বললেন, এই আন্দোলনটার পক্ষে আপনি? আন্দোলনটা আমি মনে করি, শোনেন, এই যে এই আন্দোলনগুলো হয় অনেক সময় হুজুগে হয়। হ্যাঁ, এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে তো নেমে গেছে, এটা তো আপনি অস্বীকার করতে পারছেন না। বিসিএস এ চান্স পায় কয়জন বছরে? এই বছর তো 2000 জন, বোধ হয় 2000 জনের মতো এবার দেখলাম সুপারিশ করেছে। হ্যাঁ, গত বছর 2400 না 2500 জন।
কিন্তু বাংলাদেশের তো মনে হয় যে সকল বিশ্ববিদ্যালয় কলেজ মানে যত ছাত্র ছাত্রী শিক্ষার্থী আছে সব বিসিএস এর জন্য। এইটাও তো সরকারের একটা নীতির বিষয় যে সবাই কেন বিসিএস এর জন্য পাগল হয়, সেই অবস্থাটা তো সরকারের ভাবা উচিত ছিল। আমি যে জায়গায় আসছি যে আন্দোলনটার কথা যদি বলেন, আমি মনে করি এই আন্দোলনটা বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করা দরকার ছিল। এখন যেহেতু তারা অপেক্ষা করে নাই, এখন আপনি কি করবেন? রাস্তায় তো নেমে গেছে, এখন তাদেরকে বোঝানো দরকার। সরকার তো তাদের বুঝাতেও যায় না। এখন পর্যন্ত দেখেছেন সরকারের পক্ষ থেকে কেউ কথা বলতে তাদের সঙ্গে যে ঠিক আছে বাবা আমরা বৃহস্পতিবার কি হয় দেখি? ওর তো একটা এই জাজমেন্টটা কেউ জানে না। আমার কথা শুনেন, বোঝানোর দায়িত্বটা কোনোভাবে আদালত পালন করতে পারতো না? কেন আদালত পালন করবে? এটা কি আদালতের কাজ নাকি তাদেরকে বোঝানোর তোমরা আন্দোলন করবা কি করবা না? আদালত চলবে আদালতের সিস্টেমে। আমি যেটা বিশেষ বিবেচনায় আগে শুনানি করে আগে স্টে করে দিলেই হতো। শোনেন, সেই এখন তাহলে প্রতিদিন আপনি রাস্তায় নেমে যাও আর আদালত আমার কথা অনুযায়ী চলবে, এইভাবে আদালত চলবে না। আদালত আদালতের মতোই চলতে হবে। সরকার যদি বলে এভাবে কি সরকার চলবে? সরকারের এই ধরনের ফেস করার অভিজ্ঞতা আছে তো, সারা জীবন তো আন্দোলন সংগ্রাম ফেস করে আসতেছে না। শোনেন, সরকার যদি আবার বলেন, সরকারের হাত অনেক লম্বা, এর চেয়ে বড় আন্দোলন সরকার দমন করে আসছে তো এই দেশে। সেই জায়গায় আমি তো যেতে চাচ্ছি না। যে কোনো আন্দোলন আবার এক দফার মধ্যে যদি আপনি সীমাবদ্ধ রাখেন, সেই আন্দোলনের ফলাফল পাওয়া কঠিন হয়ে যায়। আপনাকে ওপেন রাখতে হয় জায়গাটা, যে আন্দোলন করে আমি ঠিক আছে আন্দোলন করবো, আলোচনায়ও বসবো। এখন শিক্ষার্থীদের যদি বলেন, শিক্ষার্থীরা তো বলে নাই আমি আলোচনায় বসতে চাই না, এটাও তো তারা বলে নাই। তাদের সঙ্গে বসতে চাইলে তো বসতেও পারতো। এইগুলো অনেক সময় রাজনৈতিক সরকার ক্ষমতা, এটা মাথায় রাখতে হবে। এটা সামরিক সরকার না যে আমি ডান্ডা দিয়ে সব ঠান্ডা করে দেবো। রাজনৈতিক সরকারের অনেক কিছু বিবেচনা করে চলতে, অনেক কিছু বুঝে শুনেও চলতে হয়। আমি মনে করি এই যে আজকে দেখবেন যে সকালবেলা ওবায়দুল কাদের আমি একটা বিরতির পর ওবায়দুল কাদেরের বক্তব্যটাই শুনবো, যেটাতে সরকারের আজকের অবস্থান পরিষ্কার হয়। মানস ঘোষ, আপনার কাছে আসবো। বিশেষ করে এই মুহূর্তে 54% যে কোটার কথা বলা হচ্ছে, আসলে কোটার হিসাব নিকাশটা কি সেটি শুনবো। অমির রহমান পিয়াল, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বেশ কয়েকটি বক্তব্য আমরা পড়েছি, নজরে এসেছে। আপনি এখন পশ্চিমা বিশ্বে অবস্থান করেন, উন্নত দেশ যাদের বলা হয় অগ্রসর, সেই সব দেশে কোটা নিয়ে ব্যবস্থাপনা কি? মুক্তিযোদ্ধাদের কোটাকে এখনও আপনি কেন গুরুত্বপূর্ণ মনে করেন? বিরতির পর থাকুন ৭১ চ্যানেলে। অমির রহমান পিয়াল, এই দফায় আপনাকে দিয়ে আলাপ শুরু করি এবং মানস ঘোষ আমি আসবো আপনার কাছে। আমি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ভেরিফাইড পেজে যে মতামত আপনি লিখেছেন সেটির একটি অংশ আমি যদি পড়ি, কোন রাষ্ট্র বাংলাদেশ কারা জন্ম দিয়েছে? মুক্তিযোদ্ধারা রক্ত দিয়া যুদ্ধ কইরা যারা দেশটা স্বাধীন করলো, তাগো নাতিপুতি 14 গোষ্ঠীর জন্য এই বাংলাদেশে অগ্রাধিকার থাকবে এবং রাষ্ট্র সেটা নিশ্চিত করেছে। কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য যখন আমরা শুনছিলাম তখন তারা বলছিলেন নাতিপুতিদের কি ভূমিকা, এবং যারা যুদ্ধ করেছে তারা বীর হিসেবে রক্ত দিয়েছে, তারা কি তাদের উত্তরাধিকারদের জন্য কোটাভিত্তিক চাকরি সুবিধার জন্য যুদ্ধ করেছে? আসলে আমি যেটা বলবো যে এইখানে আমাদের এই তরুণ প্রজন্মের ইতিহাস বিমুখিতা, এটা একটা বড় ভূমিকা পালন করছে। তাদের জ্ঞানের অভাব, যে কারণ হচ্ছে যে বঙ্গবন্ধু যখন 72 সালে দিয়েছেন 30% কোটা মুক্তিযোদ্ধাদের জন্য, সেটা কিন্তু ইভেন তার হত্যাকাণ্ডের পরও কেউ কিন্তু এটা চেঞ্জ করে নাই। জিয়া চেঞ্জ করে নাই, এরশাদ চেঞ্জ করে নাই, খালেদা জিয়া চেঞ্জ করে নাই, 30% কোটা কিন্তু বহাল ছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের মেধার ভিত্তিতে যাতে তারা জব দিতে পারবে এইরকম, কিন্তু সবাই তো প্রিভিলেজ ছিল না। এবং আমাদের 75 পরবর্তী সময়টাও মনে রাখতে হবে, তখন মুক্তিযোদ্ধাদের উপর দিয়ে কি নিপীড়নটা গেছে। ইভেন আপনার নভেম্বরে যদি 7ই নভেম্বর দেখেন, প্রচুর মুক্তিযোদ্ধা অফিসারকে মেরে ফেলাচ্ছে বিপ্লবের নামে। তো এরপরে যেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের যে নিপীড়নটা নেমে আসছে, অনেকে কিন্তু চাকরি বাকরি কিছুই করতে পারেনি, অনেকে পলাতক ছিল, এবং এইটার প্রভাব কিন্তু তাদের পরিবারের উপর পড়ছে। যেই কারণে পরবর্তীতে যখন এটা লিঙ্গার করলো একটা পর্যায়ে, যখন 96 আসলো, যখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো রাষ্ট্রপক্ষ, তো সেইখানে মানে যেটা এই ছেলে মেয়েদের ব্যাপারের সাথে নাতিপুতিটা জড়িয়েছে, কারণ মুক্তিযুদ্ধের তখন বয়স নাই চাকরি করে, এবং এই প্রিভিলেজের ব্যাপারটা এই জন্য থাকবে যে সবাই কিন্তু মনে করেন একটা ইয়ের উপর দিয়ে গেছে, মানে যারা বিশেষ করে 71 ফেস করছে, হ্যাঁ,
এবং 75ও ফেস করে আসছে। তাদের ক্ষেত্রে, তাদের পরিবারের ক্ষেত্রে বিষয়টা কেমন ছিল এটা অনেকে জানে না, এবং এরা কল্পনাও করতে পারবে না। কারণ এমন যদি হইতো তাদের বাবা মাও ইয়া করতো, তাদের বাবারা বা নানারা দাদারা যুদ্ধটা করতো, হ্যাঁ, তাই তারা এই দুঃখটা বা এই বেদনাটা বুঝতে পারত। আমজনতা এটা বুঝে না বলে তাদের কাছে এটা একটা জেনারেলাইজ বিষয়। কিন্তু যিনি যুদ্ধ করলেন বা শহীদ হলেন, তিনি কি কোনো কিছু প্রাপ্তির আশায় এটি করেছেন? না, উনি একটা স্বাধীন দেশ চেয়েছেন, কিন্তু এখানে প্রাপ্তিটা কিন্তু ওনার দাবি ছিল না। কেউ বলে নাই যে আমি মুক্তিযুদ্ধ করতেছি, হ্যাঁ আমাকে গাড়ি দিতে হবে, বাড়ি দিতে হবে, জমিদারি দিতে হবে। কারণ মুক্তিযুদ্ধে গেছে কারা? যে কৃষক গেছে সে তো মুক্তিযুদ্ধ থেকে ফিরে দেয়, সে চাষেই নামছে, সে তো গিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে। যে জেলে ছিল সে তো জাল দিয়ে মাছই ধরছে, তাই না? কিন্তু সে এইটুকু চাইছে যে আমি যেই অবস্থার ভিতরে দেখেছি আমার ছেলেপেলে হয়তো ভালো কিছু পাবে, আমি যে রাষ্ট্রটা স্বাধীন করলাম, যে দেশটা এনে দিলাম, আমার ছেলেপেলে হয়তো আমার থেকে একটু ভালো থাকবে। আমি ডাল দিয়া ভাত খাই, তারা তো দুধ দিয়া ভাত খাবে, আমার নাতিরা হয়তো আম দুধ দিয়া খাবে, এরকম আর। এখন কথা হচ্ছে যে এইটা ছিল একটা রাষ্ট্রীয় স্বীকৃতি, মুক্তিযোদ্ধাদের প্রতি একটা রাষ্ট্রীয় স্বীকৃতি, তাও মাত্র 30%। আমার কথা হচ্ছে যে এই যে আন্দোলনটা দেখেন 2018 সালে কি হয়েছে, রাষ্ট্র কি করছে, হ্যাঁ যা কোটাই বাতিল, ঠিক আছে। আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে তাদের মুখ থেকে বঙ্গবন্ধুর ডিক্রি বাতিল করা, এটা একটা বড় অ্যাচিভমেন্ট ওদের জন্য, ঠিক আছে। এরপরে কি হয়েছে, হাইকোর্টে গেল কারা, যারা এটা আমি শেষ করি পিন্টু ভাই, আমি পিন্টু ভাই, আমি আসিফ আমার শেষ করতে। তারপরে যেটা হলো যে এই পরিপত্রটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেল মুক্তিযোদ্ধাদের সন্তানরা, 7 জন মনে চ্যালেঞ্জ করছে, ঠিক আছে। এবং আদালত বলছে যে ঠিক আছে আমরা এটা বাতিল করলাম। এখন আন্দোলনকারীরা কি করতে পারে, বলতে পারে 2018-তে এই হাইকোর্টের রায়ে বাতিল যে হয়েছে এই যে ইয়াটা, এর ফলে উপকৃত শিক্ষার্থীদের দিয়ে একটা রিট করাইতে পারে, যারা বলতে পারে হ্যাঁ এটা বাতিল হয়ে আমরা সরকারি চাকরি পেয়েছি, আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। এরকম 7 জন যদি রিট করে বা 7 জন করে 14 জন, তাহলে 7,000 জন করতে পারে, তাই না? করুক, কইরা জিনিসটা হলো আদালতের রায়ের সাথে আমরা কি লড়াই করতেছি কিনা। আসিফ ভাই শুরুতেই বললেন যে তারা আদালতের রায় বিক্ষুব্ধ, এইখানে সরকারের ভূমিকা, সরকার তো কইছে যে আমরা ঠিক আছে যা কোটা বাতিল করে দেব। তো আপনারা রাস্তাঘাট ইয়া করে ফেলাইতেছেন, লোকজনের ভোগান্তি করতেছেন, আন্দোলন করতেছেন। রোমান্টিক বিপ্লব আমরা অনেক দেখছি, কি হবে, আরেকটা বিকাশ নড়ার একটা ভাষণ রাশদ আসবে, তাই না? কিন্তু কথা হচ্ছে জনগণের উপকার করতে হইতেছে কিনা। জি, আমার কথা আপনারা থাকবেন, আপনি যুক্ত থাকবেন। আসিফ মাহমুদ, আপনি যুক্ত করতে চেয়েছেন। জি জি, অনেকগুলো বিষয়ে চলে এসেছে, যেমন বঙ্গবন্ধুর ইন্টারিম রিক্রুটমেন্ট পলিসি নিয়ে কথা হয়েছে। বঙ্গবন্ধুর ইন্টারিম রিক্রুটমেন্ট পলিসি কিন্তু একটি অস্থায়ী রিক্রুটমেন্ট পলিসি ছিল, এটা আমি স্পষ্টভাবে বলে দিতে চাই। এবং সেটা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য যে তিনি কোটা রাখতে চাননি। এর কয়েকটা এখানে বিজ্ঞ আইনজীবীরা আছেন, আইন বিষয়ে ভালো জানেন, একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন, আমি হয়তো অত ভালো জানি না, তারপর আমি একটু বলতে চাই এই বিষয়ে। আর সেটা হচ্ছে 1972 সালের অন্তর্বর্তীকালীন নিয়োগ আইন, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন নিয়োগ আইন ছিল, এটা কিন্তু কোনো স্থায়ী ব্যবস্থা ছিল না এটা, এবং এটা মুক্তিযোদ্ধাদের জন্য ছিল। এবং সংবিধানের 28-এর 4 অনুচ্ছেদে যেখানে অনগ্রসর গোষ্ঠীদের কথা উল্লেখ আছে, সেখানে কিন্তু মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তি হয় নাই। সংবিধান প্রণয়নের জন্য আমাদের যেই গণপরিষদ বিতর্ক ছিল, 1000 পৃষ্ঠা গণপরিষদ বিতর্ক আছে, সেখানে কোথাও মুক্তিযোদ্ধাদেরকে নিয়োগে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা নেই। মুক্তিযোদ্ধাদেরকে যেখানে কিন্তু এর আগে ইন্টারিম রিক্রুটমেন্ট পলিসি করা হয়েছে, সেখানে বলা আছে সামাজিক নিরাপত্তা দেওয়ার কথা বলা আছে, যেটা ভাতা বা কিংবা আমরা চাই মুক্তিযোদ্ধাদের ওই অংশটি আপনি বিবেচনায় নেবেন কিনা। অমির রহমান পিয়াল যে অংশটি বলেছেন যে 75 পরবর্তী বাস্তবতায় মুক্তিযোদ্ধাদের উপর আমরা জানি নানান রকম দুর্যোগ দুর্বিপাক নেমে আসে। 77 সালে একটা গণহত্যার মতো ঘটে আমাদের বিমান বাহিনীর ভেতর, এবং তারপর লম্বা সময় এক ধরনের ইতিহাস টেনেছেন অমির রহমান পিয়াল। এটা আপনারা বিবেচনায় নেবেন কিনা?
জি অবশ্যই সেই বিষয়টি তো বিবেচনায় নেওয়া হয়েছে 1997 সালে। তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি পরিপত্র জারি করে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে এই কোটা ব্যবস্থা দিয়েছেন। কিন্তু আমাদের আপত্তি হচ্ছে 2011 সালে যখন সেটা পোষ্যদের জন্য করা হলো, পোষ্য বলতে কিন্তু থার্ড জেনারেশনে এটা গিয়ে ক্যাপ হয়ে যাবে সেটা বোঝাচ্ছে না। পোষ্য বলতে এটা 10th জেনারেশন পর্যন্ত হতে পারে, এটা আজন্ম থাকতে পারে। আমাদের মূলত আপত্তিটা সেই জায়গায়। আমাদের সহপাঠীরা মুক্তিযোদ্ধা কোটা যারা ব্যবহার করবেন বা করছেন তারা কিন্তু জি আসিফ মাহমুদ, আমি ঠিক এই জায়গাটাতে আমির রহমান পিয়াল কিছু যুক্ত করবেন। পোষ্য না মানে পোষ্য অবশ্যই মানে বাংলাদেশ কি শুধু মানে 71 থেকে ওই আমরা হিসাব করব, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব স্বীকার করব, নাকি বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আমরা স্বীকার করব? যদি আমরা বাংলাদেশের দায়িত্ব পর্যন্ত স্বীকার করি, সেই ক্ষেত্রে আমরা মনে করি মুক্তিযুদ্ধের জেনেটিক উত্তরাধিকার যারা বহন করে, প্লিজ লেট মি ফিনিশ। হ্যাঁ, এখানে সুবিধা কি পাচ্ছে তারা? কোনো সুবিধাই পায় না। হ্যাঁ, আপনি কিছুই জানেন না। শুনুন, যেটা হচ্ছে যে জেনেটিক্যালি উত্তরাধিকার যারা বহন করে তাদের অ্যাটলিস্ট সরকার ওইটুকু বলতে পারে, ঠিক আছে তোমার জন্য একটা অপশন আছে। যে ছেলেটা মনে করেন মুক্তিযোদ্ধার নাতি বা পুতি, সে হয়তো পড়াশোনাই করে নাই, সে তো গিয়ে অফিসার পথে পরীক্ষা দিতে পারবে। কিন্তু যে একটু কষ্ট করে হইলো, মনে করেন রিক্সা চালায় হইলো বা এই পিয়নের চাকরি করে, রাতে একটু পড়াশোনা করে ল পাস করলো বা কিছু একটা করলো, নাইট কলেজ পড়লো, তারও তো সরকার একটা দিচ্ছে, সুযোগ দিচ্ছে। এইটা শুধু মুক্তিযোদ্ধার ক্ষেত্রে না, কোটা সিস্টেমটাই সারা বিশ্বে এই কারণে যে যারা আসলে মানে বঞ্চিত, মানে কি ওনারা বঞ্চিত বলতে যেটা বোঝান ওইটা আসলে বঞ্চিত মধ্যেই পড়েন। হ্যাঁ, বঞ্চিত হচ্ছে ব্যাখ্যা। জি, আমির রহমান পিয়াল থাকবেন। মানস ঘোষ, কোটার হিসাবটা কেমন? আন্দোলনকারীরা বলছিলেন 54%, কেউ কেউ এটি নিয়ে আরো কম বেশি বলেন। আসলে হিসাবটা কি ধারণা করতে পারেন, জানা আছে? না, হিসেব তো পরিষ্কার যে 30% মুক্তিযোদ্ধা কোটা, তারপর বাকি আরো অনেকগুলো নারী কোটা 10% বা জেলা কোটা বা অনগ্রসর জনগোষ্ঠী। কিন্তু আসলে এই কোটা কিন্তু ব্যবহার পুরোপুরি হয় না। পুরোপুরি কেন, অনেকাংশেই হচ্ছে না। কেননা এই অর্থে যে মানে যেটি 2018 সালের আগের হিসাব, এরপর থেকে তো গত 5 বছর ধরে তো কোটা নেই বাংলাদেশে। যেটি হচ্ছে যে মুক্তিযোদ্ধা মানে আপনাকে তো প্রিলিমিনারি দিয়ে তারপর রিটেন পাস করে তারপর আপনাকে মেধা তালিকার একটা স্তরে আসতে হবে, তখন আপনি আপনার ওই ট্রাম্প কার্ডটা ব্যবহার করতে পারেন যে আমি অমুক জেলার বা আমি অমুক নারী বা আমি অমুক অনগ্রসর বা মুক্তিযোদ্ধার অমুক। সেই কারণে এটা ছিল এবং সেটির সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমে আসছিল। আমি মনে করতে পারছি না, এটা একটা পরিসংখ্যানও আছে যে 2018 সালের আগের বাস্তবতাটা কি ছিল। 2018 সালে যেমন করে কোটাটা বাতিল হলো এবং জাহিদুল হাসান পিন্টু বলছিলেন যে এটি আসলে বাস্তবতার মধ্যে ছিল না, যে এইভাবে হুট করে পুরোটাই বাতিল। এবং তার আসলে সংস্কার খুব জরুরি ছিল। গত 5 বছর ধরে সরকার আসলে এটি নিয়ে কেন কাজ করলেন না, নতুন কেন পরিবর্তন যাতে করলেন না, সেই প্রশ্ন সামনে আসছে। এখন যে আন্দোলনটিকে সামনে মাঠে আসলো, দেখবেন ছাত্ররা যখন কোনো ইস্যু নিয়ে সামনে আসেন সেটি কিন্তু আমাদের শ্রদ্ধা পায় এবং এটি সিম্প্যাথি পায়। এবং এর প্রেক্ষিতেই কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এই কদিনে শুধুমাত্র একটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে সরকারের নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের মধ্যে যে আদালতে যে ফাইটটি হলো এবং তার প্রেক্ষিতে কিন্তু নির্বাহী বিভাগ হেরে গিয়েও তারা আবার আপিলের সুযোগ নিয়ে আসলেন। সরকার এবং আন্দোলনকারীদের বক্তব্যের সঙ্গে মানে আপিল বিভাগে সরকারের আইন কর্মকর্তারা যে ব্যাখ্যা দিলেন তার সঙ্গে কিন্তু আন্দোলনকারীদের ব্যাখ্যার কোনো দ্বিমত নেই, স্ববিরোধী আমার কাছে মনে হচ্ছে অনেকটা আন্দোলনের জায়গাতে। সেখানে কিন্তু সরকারের তরফ থেকে পরিপত্রটিকে ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে, যেটি 4 দফার মধ্যে ছিলেন। এখন তারা আরেকটি ছোট করে আন্দোলনের 1 দফায় চলে এসছেন আন্দোলনকারীরা। আমার মনে হয় যে এইখানে আসলে পরিষ্কার হওয়া দরকার। নানা রকম বক্তব্য আসছে। আজকে মির্জা ফখরুল বলেছেন এটি তাদের মূল সমস্যা থেকে ডাইভার্ট করার একটি প্রক্রিয়া। মানে কি যে হচ্ছে সেটি আসলে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে এবং এটি সত্যিকার অর্থে রূপা ঢাকার মানুষ তো বিরক্ত হয়েছেনই এবং সারা দেশের মানুষের মধ্যেই যে হঠাৎ করে কেন এরকম করে এই পরিস্থিতিটা তৈরি হলো। কোটা বাতিল হয়ে গিয়েছিল, সেটি সংস্কার হতে পারে, আলোচনা হতে পারে, কিন্তু আরেকটি জিনিস খেয়াল করে দেখেন যে এই যে মুক্তিযোদ্ধা
মুক্তিযোদ্ধার পরিবারের প্রতি এক ধরনের অশ্রদ্ধা প্রকাশ, আন্দোলনে যে ধরনের বক্তব্য বা গুলো আসছে, এটিও তো ঠিক না। মানে এটি অন্তত এটি হলেও বন্ধ থাকা উচিত। মানে আন্দোলনকারীদের উদ্দেশ্যে আমি বলবো, সকল শ্রদ্ধা নিয়ে, আমি ঢাকা শহরে আজকে বহু মানুষের মন্তব্য শুনেছি এবং এটি ছাত্রদের পক্ষেই কিন্তু কথা বলছেন বেশিরভাগ মানুষ, তো তারা সিম্পেথিটা পাচ্ছেন, কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রতি অশ্রদ্ধা কিন্তু এটি হওয়া উচিত না। মুক্তিযোদ্ধার কোটা ফিরিয়ে আনার দাবিতে আদালতে যারা গিয়েছেন, আদালত একটি বিবেচনায় তাদের রায় দিয়েছেন, তাদের আরো রায় দেওয়ার সুযোগ সামনে রয়েছে, সেই পর্যন্ত বোধহয় অপেক্ষা করা দরকার। জি, জাহিদুল হাসান কোনো কিছু যুক্ত করবেন? নিশ্চয়ই শেখ সাইফুজ্জামান এবং আসিফ মাহমুদের কাছে আমার আরো কয়েকটি প্রশ্ন আছে। জাহিদুল হাসান, দেখেন, আমি এখনো মনে করি যে সময় তো শেষ হয়ে যায়নি। এই কোটা সিস্টেমটাকে একটা রিফর্ম করা যায়, এটা কিভাবে করতে হবে না হবে আদালত নির্দেশনা দিতে পারে, সরকার নিজের ইচ্ছায়ও করতে পারে। সরকার হয়তো 18 সালে টোটাল বাতিল করে ভুল করেছে, যেটা আন্দোলনকারীরাও চায় নাই, তো ভুল করেছে, এখন সেই ভুলের সংশোধন নিজেরাও করতে পারে। যেহেতু কোর্টে চলে গেছে, কোর্টের ডিরেকশন অনুযায়ী সরকার কি সিদ্ধান্ত নেয় সেটা পর্যন্ত আমার মনে হয় সকল পক্ষের আপনার সম্মান থাকা উচিত সেই জায়গাটায়। আরেকটা হলো মুক্তিযোদ্ধাদের আন্দোলনকারীরা বারবার বলছেন আদালতের উপর তাদের আস্থা নাই। একদম আমি উদ্ধৃত করতে পারি, আদালত সরকারের নির্দেশে চলে এবং আদালতের উপর তারা সন্দিহান। এগুলো তাদের অফিসিয়াল স্টেটমেন্ট না, এগুলো কিছু কোনো ছেলে মেয়ে আগ বাড়িয়ে বলে ফেলে, এগুলো বাচ্চা ছেলে মেয়ে হিসাবে মাফ করে দেন। যদি এই কথাই বলে, যে ছেলেটা এটা বলে যে সরকারের কথায় আদালত চলে, তো সেই সরকারের চাকরিতে যাওয়ার জন্যই তো এই আন্দোলনটা করতেছে নাকি? তাহলে আপনি ওই সরকারের চাকরি আপনি করবেন কেন? তো এগুলো ওই বিচ্ছিন্নভাবেই দেখেন, এটাকে সামগ্রিকভাবেও যদি না দেখেন। দেখেন আবার এই যে মেয়েরা তো আন্দোলনটা করতেছে, আমি ডাটা দেখলাম 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত মেয়েদের এই বিসিএস এর 2010 থেকে আমি দেখলাম 2018-19 সাল পর্যন্ত তাদের অনেকটা 30-32-35% নারীরা আছে। এটা কমতেছে এখন এটা কমতেছে। যেটা রেজাল্ট প্রিলিমিনারি হলো, এটা 19% নেমে আসছে। তার মানে কোটা নাই বলে কিন্তু তাদের সংখ্যাটা কমছে। আবার তারাই তো বলতেছে আমরা প্রতিযোগিতায় আসবো। আর আপনি কি করবেন? এই যে ইয়াদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা যদি বলেন, গত 5 বছরে চাকরি পেয়েছে 2 জন, কোটা নাই। তো তাদের তো রাইট, আমি মনে করি। আপনি বলছেন নীতি, সরকারের নীতি এমন হতে পারে না যে আমি অমুককে দেব অমুককে দেব না। অনগ্রসরের কথা যে বলা হয়েছে, 28-4 উদাহরণটা দিলেন, সেটা দিয়েও আপনি আইন করতে পারেন, কারণ ওইটা বলা হয়েছে এটা থাকা মানে অন্য আইন আপনি এটা করতে পারবেন না, তা না। তো অনগ্রসর হিসাবে হ্যাঁ, এখন কথায় কথায় শুধু মুক্তিযুদ্ধ আসে। বাংলাদেশে এটা একটা ফ্যাশন হিসেবে দাঁড়িয়ে গেছে কারো যে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বলা। মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মানে পিতাকে অস্বীকার করা। আপনাকে আমি একটা স্পষ্ট কথা বলি, রূপা, আমার বাবার সম্পত্তি করার পিছনে আমার কোনো অবদান নেই। সেই সম্পত্তি আমি ভোগ করি কেন? কোনো অবদান নেই। আমার বাবা যে সম্পত্তি তৈরি করে গেছে, আমি তো উত্তরাধিকার সূত্রে টোটাল সম্পত্তিটা ভোগ করি। ভোগ করার পর বাবাকে যদি আমি লাথি মেরে বের করে দিই, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে তেমন, সে আমার রাষ্ট্রটা দিয়ে গিয়েছে, তার সম্মানটা আমি শেষ দিন পর্যন্ত আমি দিয়ে যাব। এই সম্মানটা মানে কি? আমি কি এই যে 30% কখনো ফুলফিল হয়? হয়তো না। এখন এটা চেঞ্জ করেন যে ঠিক আছে, ফুলফিল হয় না, ফুলফিল না হলে খালি রাখবো না, আমি প্রতিযোগিতার মধ্যে দিয়ে যারা আসে তাদের দিয়ে দেব। এইগুলো তো আপনার একটা ক্লারিক্যাল জব, এইগুলো এদিক সেদিক করা কঠিন কিছু না, এটা বসেও সমাধান করা যায়। আপনি যদি ইগো নিয়ে বসে থাকেন যে আমি সব বাতিল করে দিলাম, কোটা রাখবো না, আবার আমার এক দফায় সব মানতে হবে, এই ইগো নিয়ে বসে থাকলে ফলাফলটা ভালো আসে না। আমি এই কারণেই বলি, সবসময় আলোচনার যদি আপনি মুক্ত রাখেন, যে কোনো সংকট সমাধানে, এটা রাজনৈতিক সংকটও দেখেন, গত আন্দোলন দেখবেন বিএনপি রাস্তায় রাস্তায় ঘুরতেছে, যে কোনো সংকট সমাধানে আলোচনা, বহুমুখী সমাধানের পথ নিশ্চিত করা, তার মধ্যে বেস্ট অপশনটা নেন। জি, আসিফ মাহমুদ, আপনাদের সাথে কি সরকারের কোনো তরফের কোনো আলোচনা হয়েছে? এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রকার আলোচনা আমাদের সাথে হয়নি। আমরা সরকারের বিভিন্ন দায়িত্বশীলদের বক্তব্য মিডিয়া মারফত পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন যে এটি শিক্ষার্থীদেরকে মনক্ষুণ্ণ করেছে। কোটা আন্দোলনের যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, কিন্তু 2018 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিপত্র জারি করেছিলেন এবং সংসদে বলেছিলেন যে
কোটা বাতিল করবেন, যদিও আমরা বাতিল চাইনি, আমরা সংস্কার চেয়েছিলাম এবং এখনো আমরা বাতিল চাচ্ছি না, সংস্কার চাচ্ছি। আপনাদের মনে হয় না যে 2018 সালে যিনি এই পরিপত্র জারি করলেন তিনিও আপনাদের আন্দোলনের কারণে মনক্ষুণ্ণ হচ্ছেন যে এটি তো সময়ের ব্যাপার মাত্র, কারণ তার অবস্থান আপনাদের পক্ষেই, সে অপেক্ষাটা যে আপনারা করলেন না, আপনাদের মনে হয় কিনা সেটাও তার অসন্তোষের একটা কারণ যেমন আপনাদের? দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি এখন এসে 2018 সালে আমরা সংস্কার চেয়েছিলাম, যৌক্তিক সংস্কার যদি করা হতো এবং বিধিবদ্ধভাবে করা হতো তাহলে হাইকোর্টে গিয়ে আবার 18 সালের পরিপত্রটা বাতিল হতো না হয়তো। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি একটা স্থায়ী সমাধান প্রয়োজন। আমরা কোনো প্রকার লালফিজার দৌরাত্ম কিংবা হাইকোর্টের বারান্দায় ঘুরতে চাই না, আমরা পরের টেবিলে বসতে চাই, আমরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে চাই। বৃহস্পতিবার আদালত যদি এই রায় স্থগিত করে সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? আমরা আমাদের এক দফায় বলেছি সকল গ্রেডে কোটা প্রথার একটা স্থায়ী সমাধান করতে হবে। এখন যদি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে 18 সালের পরিপত্র পুনর্বহাল হয় সেটা অবশ্যই আন্দোলনের এবং শিক্ষার্থীদের এবং জনমতের একটা বিজয় হবে। কিন্তু আমাদের সরকারের কাছে এবং একটা পরামর্শ বলেন এবং দাবি বলেন থাকবে একটা কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে একটা কোটা ব্যবস্থার একটা স্থায়ী সংস্কার করা। কেননা 18 সালের পরিপত্র যদি পুনর্বহাল হয় তাহলে কিন্তু যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন, যারা প্রতিবন্ধী আছেন, যারা সত্যিকার অর্থে অনগ্রসর, তাদেরকে কিন্তু কোটা দেওয়া হচ্ছে না। আমরা কিন্তু সেটা চাই না, আমরাও চাই তাদের জন্য কোটা থাকুক যারা সত্যিকার অর্থে অনগ্রসর। সেজন্য আমার মনে হয় একটা জিনিস আপনাকে বলি, যদি হয় এর জন্য আমরা বসে আছি কেন? আমি অপেক্ষা করতাম জাজমেন্ট কি আছে। আমি তো, আপনি জানেন হাইকোর্ট কি জাজমেন্ট দিয়েছে? দেখুন, সাইন করে কপি আসে না, আপনিও জানেন না, আমিও জানি না, আমরা একটু দেখতাম কি আসে। জি, আমরা অপেক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু এবং এর জন্য আমরা অ্যাটর্নি জেনারেলের দপ্তরে কিন্তু আমরা স্মারকলিপি নিয়েও গিয়েছিলাম। তিনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে স্টে হবে, কিন্তু স্টে না হওয়ার কারণে আর আপনারা কোর্টে যাওয়ার আগে আমরাই তো অ্যাপিলেট ডিভিশন দিয়েছি। আপনারা কি এটা 21 সালে আমরাই তো গভর্নমেন্ট স্টেপ নিয়েছি। অ্যাটর্নি জেনারেল আমরা চেয়েছিলাম স্টে হলে যেটা হতো যে ভবিষ্যৎ নিয়োগগুলো so we have to wait for the order from the honorable appellate division. বিষয়টা কিন্তু এরকম নয় যে স্টে হয়নি। আমাদের সংকার জায়গাটা একটু বুঝতে হবে। না না, এটা তো বুঝতে হবে, স্মারকলিপি দিয়ে তো স্টে হয় না বাবা, চলতে পারে। সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে স্টে হয়ে এই মামলাটা অ্যাপিলেট ডিভিশনে থাকুক। সেক্ষেত্রে যে নিয়োগগুলো পরবর্তীতে হবে, বর্তমানে আসবে, সেই নিয়োগগুলোতে কোটা ব্যবস্থাটা না থাকুক 18 সালের পরিপত্র অনুযায়ী। না, কিন্তু স্টে তো এই যে সাইফুজ্জামানরা তো আপিল করছেন, লিভ টু আপিল বোধহয় খুব সম্ভবত। তো লিভ টু আপিল যদি পূর্ণাঙ্গ রায় আসে, লিভ টু আপিল করলে এটা ডিসপোজ না হওয়া পর্যন্ত ডিস্টে থাকে, এটা তো নরমাল প্র্যাকটিস হইতেও পারে। তো সেই হতে পারা পর্যন্ত তো আমি গেলামই না। সাবজুডিস ম্যাটার, এটা নিয়ে কিন্তু আমরা কথাই বলতে পারি তাই না, সেই কথা তো গেলামই না। আর এমনও না যে স্টে দেয়নি আদালত, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে আদালত শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছে এবং সেই শুনানিটা হবে বৃহস্পতিবার। তখন আদালত স্টে দিবে কি দিবে না সেটি হয়তো। আমি যতটুকু জানি অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে স্টে করার জন্য আবেদন করা হয়েছিল চেম্বার জজ আদালতে, সেটা সেখানে স্টে হয়নি। কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে এটি নিয়মিত চর্চা। সাইফুজ্জামান ভালো বলতে চাই 2018 সালের 31 জানুয়ারি কিন্তু শিক্ষার্থীরা কোটা প্রথার সংস্কারের জন্য কোটা প্রথার বিষয়ে হাইকোর্টে একটি রিট করতে গিয়েছিল। তখন শিক্ষার্থীদের সেই রিটকে খারিজ করা হয়েছে এটা বলে যে এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত। কিন্তু 2021 সালে মুক্তিযোদ্ধা সন্তানদের আমরা সাইফুজ্জামানের কাছ থেকে শুনি, আমরা পুনরাবৃত্তিটা এড়াই আছি। মাহমুদ আসবো নিশ্চয়ই আমরা আপনার কাছে। সাইফুজ্জামান, জি শোনেন, আমরা হাইকোর্ট ডিভিশনের অর্ডারের পরের দিনই অ্যাপিলেট ডিভিশন গিয়ে চেম্বার জাজ হিয়ারিং করেছি। চেম্বার জাজ কোনো অর্ডার না দিয়ে কিন্তু ফুল কোর্টে পাঠিয়ে দিচ্ছেন। আমাদের রিজেক্টও করেন নাই, অ্যালাও করেন। ফুল কোর্টে এটা আমাদের কাস্টম, যদি উনি দিতে না পারেন এটা ফুল বেঞ্চে পাঠিয়ে দেন এবং সেটা দিয়েছেন গত 4 তারিখে ছিল। 4 তারিখে আমাদের রেসপন্ডেন্ট সাইড যে লার্নার সিনিয়র কাউন্সিল ছিলেন উনি সময় চেয়েছেন, কোর্ট সেই সময় দিয়ে আগামী বৃহস্পতিবার রেখেছেন। এটা তো ইনসিসিং অফ দ্য কোর্ট, অর্থাৎ সাব জুডিস ম্যাটার, এটা তো আমাদের চলমান এবং আমরা পূর্ণাঙ্গ রায় পাবো, সেটা দেখব, সে অনুযায়ী আমরা রেগুলার আপিল ফাইল করব। সম্পূর্ণ আদালতের ব্যাপার। কিন্তু
আসিফ মাহমুদ, এই তথ্যটি আপনার কাছে ছিল যে স্টে বিষয়ে এই তথ্যটি আপনার কাছে ছিল? হ্যাঁ, আমরা মিডিয়ার মাধ্যমে যেটুকু আমরা মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি যে আদালত স্টে করেনি, সেই জায়গা থেকে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্তগুলো নিয়েছি। একটা জিনিস আছে, আমি তো বলছি স্টেও করেন নাই, রিজেক্টও করেন নাই, উনি ফুল কোর্টে পাঠিয়ে দিয়েছেন। আরেকটি বিষয় আমি একটু আসলে উত্থাপন করতেই চাচ্ছি যে দেখেন, বড় বড় রাজনৈতিক দুটি দলের জেনারেল সেক্রেটারি ওনারা কিন্তু এই আন্দোলন সম্পর্কে যার যার অবস্থান থেকে মন্তব্য করেছেন। এখন আসিফ, আমি ঠিক জানি না, অনেকগুলো স্লোগান বা অনেক কিছু এসেছে যেগুলো কোটারও বাইরে, এবং সেগুলো আসলে এক ধরনের চলমান রাজনৈতিক যে অবস্থান আছে, সরকার বিরোধী আন্দোলন আছে, সেটির একটি অংশ। প্রশ্ন উঠেছে, ওবায়দুল কাদের বলেছেন যে এটি বিএনপির উস্কানি আছে, আবার অন্যদিকে ফখরুল বলেছেন মূল উদ্দেশ্যকে ডাইভার্ট করার জন্য এই আন্দোলন। আসলে এই যে এটা নিয়ন্ত্রণ, এই যে হাজার হাজার ছাত্রছাত্রীদেরকে আপনারা রাস্তায় নামালেন, যেটি এখনো আদালতের বেঞ্চ থেকে এখনো বেরিয়ে আসেনি পুরোপুরি রায়টি, সেরকম অবস্থায় নিয়ন্ত্রণটা আসলে কোথায় আপনাদের? আসিফ মাহমুদ। জি, আমাদের নিয়ন্ত্রণ মূলত কারো কাছেই নেই। শিক্ষার্থীরা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন পরিচালনা করছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকার শাহবাগে আমাদের আন্দোলন পরিচালনা করছি এবং আমরা নিজেদের সুবিধার্থে ভলান্টিয়ার টিম গঠন করেছি এবং নিজেদের কার্যক্রম পরিচালনা করছি। আমি জানি না আপনার কাছে কোন স্লোগান কিংবা বক্তব্য সরকার বিরোধী আন্দোলনের ধারার সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে, এটি আমার কাছে স্পষ্ট নয়। যদি স্পষ্টভাবে বলতেন তাহলে এই বিষয়ে হয়তো আমি কোনো জি অমির রহমান পিয়াল আবার বলবেন। বললাম যদি আপনাকে এটা প্রমাণ দিতে হবে, আপনি এখানে বলতে পারেন না এই ধরনের কোন আমাদের কোনো কর্মসূচিতে দেয়া হয়নি। আমরা আমাদের কর্মসূচির স্লোগান দিচ্ছি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আচ্ছা, মেধার বৈষম্য কেমনে ঠেকাবেন? মেধার বৈষম্য আপনারা কিভাবে ঠেকাবেন? মনে করেন কোটা নাই, ভিকারুন্নেসা, আইডিয়াল স্কুল, ক্যাডেট কলেজগুলা, হ্যাঁ, এদের যে রেজাল্ট, হ্যাঁ, এরা যদি মনে করেন বুয়েট, ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে সব বাদ দেন, চাকরি ক্ষেত্রে এদের কিভাবে আপনারা ঠেকাবেন? কোটা লাগবে আপনাদের জন্য। তাদেরকে তো আমাদের ঠেকানোর প্রয়োজন নেই। কেউ যদি তার মেধা দিয়ে আসে তাহলে তাকে আমার ঠেকানোর প্রয়োজন নেই, সে অবশ্যই তার মেধা দিয়ে আসুক। না, মেধা দিয়েই তো আসতেছে এতদিন লোকজন। আপনি আমার কথা, মেধার বৈষম্য কেমনে ঠেকাবেন? আপনার বেসিকই তো সমস্যা। মেধা দিয়ে আসতেছে না। প্রথম কথা হচ্ছে ভাইভাতে যাওয়ার পর তারা একটা বিশেষ সুবিধা পাচ্ছে এবং মোট মার্কের মধ্যে 50 থেকে বিসিএস 50 মার্ক অনেক বেশি। ইভেন 2-3 মার্কের জন্য একজন ক্যাডার থেকে নন ক্যাডার পাচ্ছেন। তো মোট মার্ক 50-এর পার্থক্য থাকা সত্ত্বেও আমরা দেখেছি অনেকে কোটা সুবিধার কারণে এগিয়ে যাচ্ছেন এবং 50 মার্ক বেশি পেয়েও কেউ নন ক্যাডার পাচ্ছেন কিংবা পাচ্ছেনই না। এই ধরনের বৈষম্য তো চলতে দেয়া যেতে পারে না শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর জন্য। সেজন্য আমরা কোটা চাচ্ছি এবং এটা আমাদের দাবি। আমরা বাতিল চাচ্ছি না, আমরা চাচ্ছি অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা রাখতে হবে। না হলে মুক্তিযোদ্ধাদের পরিবারও তো অনগ্রসর হইতে পারে, মুক্তিযোদ্ধাদের পরিবাররা অনগ্রসর হইতে পারে না? অবশ্যই মুক্তিযোদ্ধাদের পরিবারটা অনগ্রসর, এটা তো একটা সাবজেক্টিভ বিষয়, এটা তো অবজেক্টিভ না যে সবাই মুক্তিযোদ্ধার অনগ্রসর। যেই মুক্তিযোদ্ধার পরিবার অনগ্রসর, এটা কমিশন গঠন করে এটা প্রতি 10 বছর কমিশনে যাবেন আপনারা, পুনর্মূল্যায়ন করে তাদেরকে কোটা দেওয়া হোক। আচ্ছা, জি, বুঝতে পারেন, কিছু বলার নাই ভাই, ঠিক আছে। পৃথিবীর প্রত্যেকটা দেশে কোটার ক্ষেত্রে একটা পুনর্মূল্যায়নের জন্য একটা কমিশন থাকে। তারা 10 বছর পর পুনর্মূল্যায়ন করে কে অনগ্রসর, কে এগিয়ে গিয়েছে ইতিমধ্যে, সেই হিসাবে তারা কিন্তু কোটাকে পুনর্মূল্যায়ন করে। বাংলাদেশে আপনারা এই ধরনের একটা সিস্টেম করার জন্য তো আমরা দাবি করছি একটা কমিশন আপনারা গঠন করুন। সরকারকে আমরা এই দাবিটাই জানাচ্ছি এবং পুনর্মূল্যায়নের ভিত্তিতে যদি কোনো মুক্তিযোদ্ধা পরিবার অনগ্রসর থাকে অবশ্যই তাদেরকে কোটা দেওয়ার পক্ষে আমরা। নিশ্চয়ই আপনার বক্তব্য আসিফ মাহমুদ অনেকখানি পরিষ্কার, আবার অনেক অস্পষ্টতাও আছে। আমার ধারণা অমির রহমান পিয়াল বা অনেক মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে আমাদের যোগাযোগ হয়, কথা হয়, আপনারও নিশ্চয়ই হয়, আমরা একই সমাজে বসবাস করি।
ওই পরিবারগুলোর ট্রমা এবং যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা কয়েক দশক গিয়েছেন, এটি আসলে একদমই ভিন্ন ধরনের গল্প। এবং সেটি যদি একটি পরিবারের একটি সন্তানও হয়, তাহলে সেই জায়গাটিতেও নিশ্চয়ই আমরা সম্মান শ্রদ্ধা নিয়ে কথা বলবো। এবং যে ধরনের শব্দও ব্যবহার করা হয়েছে, মানস ঘোষের কাছে নিশ্চয়ই সেই উদাহরণ আছে, তিনি বলেননি। আমরা যে বক্তব্য শুনছিলাম, ৭১ টেলিভিশনের ক্যামেরায় দেওয়া বক্তব্য, সেটিও যদি আপনি খুব সতর্কভাবে শুনেন আসিফ মাহমুদ, আপনার নিজেরও অস্বস্তি হতে বাধ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি বিশ্বাস করি যে কোনো ছাত্রছাত্রীরই সেটি খুব স্বস্তিদায়ক হবে না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমির রহমান পিয়াল, আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা যুক্ত হবার জন্য। শেখ সাইফুজ্জামান, আশা করি বৃহস্পতিবার আবার ওই আলোচনায় আপনাকে পাবো। অনেক ধন্যবাদ। পরের খবরের আলোচনায় যাবার আগে একটা বিরতি নিয়ে ফিরি। থাকুন ৭১ চ্যানেলে।